নমস্কার, আমি অমিত। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হলো জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ির 517তম মনসা পূজা। এই পূজাকে কেন্দ্র করে আগামী 7 দিন ধরে চলবে মেলা। 41 আসন বিশিষ্ট সদর পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির শান্তরঞ্জন চক্রবর্তী। বিজেপির 8 জন ও তৃণমূলের 4 জন সদস্যের সমর্থন নিয়ে নির্বাচিত হন তিনি। ছাত্র খুনে জড়িত রোহিত হোসেনের ফাঁসির দাবিতে বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে বাংলা পক্ষের হামলা। জলপাইগুড়ির সেনপাড়ায় মহাদেব রায় নামের 10ম শ্রেণীর ছাত্রকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনার পরে উত্তপ্ত হয়ে ওঠে পুরো শহর। এই হত্যাকাণ্ডকে লাভ জিহাদের পরিণতি বলে দাবি করে ঘটনার তীব্র প্রতিবাদ জানায় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। 4 অভিযুক্তের মধ্যে সাবালক রোহিত হোসেন এবং বাকি 3 নাবালক যুবককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কঠোর শাস্তি ও ফাঁসির দাবিতে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের পক্ষ থেকে জলপাইগুড়ির বিভিন্ন রাস্তায় হাতে তলোয়ার নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। শহর পরিক্রমা শেষে মিছিলটি যখন কোতোয়ালি থানা মোড়ে এসে পৌঁছায় তখনই ঘটে এক অনভিপ্রেত ঘটনা। সেই সময় মদের বোতল হাতে নিয়ে হুট করে ওই বিক্ষোভ মিছিলে ঢুকে পড়েন এক যুবক। অভিযোগ ওঠে যে ওই যুবক বাংলা পক্ষের একজন সদস্য ছিলেন এবং বর্তমানে একটি নিউজ চ্যানেল চালায়। এই অপ্রত্যাশিত ঘটনায় তীব্র ক্ষিপ্ত হয়ে ওঠেন মিছিলে উপস্থিত বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা। এর জেরে ওই যুবককে ঘিরে ধরে গণধোলাই দেওয়া শুরু করেন ক্ষুব্ধ মিছিলকারীরা। এমনকি উত্তেজনার বশে ওই যুবকের মোটরসাইকেলটিও ভাঙচুর করা হয়। খবর পেয়ে কোতোয়ালি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং চরম বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হয়। জলপাইগুড়িতে কন্টেনার ভর্তি নিষিদ্ধ আতশবাজি উদ্ধার, গ্রেপ্তার চালক। জলপাইগুড়ির পাহাড়পুর এলাকায় অভিযান চালিয়ে কন্টেনার ভর্তি নিষিদ্ধ আতশবাজি উদ্ধার করল কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খবর পেয়ে একটি কন্টেনার আটক করা হয়। কন্টেনারটি কলকাতার দিক থেকে অসমের উদ্দেশ্যে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ আতশবাজি উদ্ধার করা হয়। এরপর কন্টেনারটি বাজেয়াপ্ত করে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়। ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই বিপুল পরিমাণ নিষিদ্ধ আতশবাজি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। চাবি কোথায়? নামটা বল। চাবি এদিকে রেস্টিলা। বাংলাদেশিদের দ্বারা অপহৃত ভারতীয় যুবকের পরিবারের সঙ্গে দেখা করলেন বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপারে নিজের জমিতে কাজ করতে গিয়ে বাংলাদেশিদের দ্বারা অপহৃত হন ভারতীয় যুবক। 10 দিনেও নিজের ছেলেকে ফেরত পেলেন না পরিবার। মঙ্গলবার পরিবারের সঙ্গে দেখা করলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। কবে ফিরিয়ে আনা যাবে সে ব্যাপারেও নির্দিষ্ট তারিখ বলতে পারলেন না সাংসদ, তবে আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই ওই যুবককে ফিরিয়ে আনা সম্ভব হবে। গত 8ই আগস্ট সকালে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের চাউলহাটির তসরপাড়ায় দীপঙ্কর গোপ ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপারে নিজের জমিতে কাজ করতে গিয়েছিলেন। সেই জমি থেকে কয়েকজন বাংলাদেশি নাগরিক তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এরপর একাধিকবার বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে ফ্ল্যাগ মিটিং হলেও সেই যুবককে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। সূত্রের খবর, কিছুদিন আগে এপারে চোরাচালানে এসে পাকড়াও হয় বাংলাদেশের এক ব্যক্তি। বর্তমানে তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। সেই ব্যক্তিকে ফেরত দিলেই এপারের যুবককে ছাড়া হবে বলে দাবিতে অনড় ওপারের অভিযুক্তরা। কিন্তু বাংলাদেশের সেই ব্যক্তি আইন আদালতের অধীনে রয়েছেন, তাই অভিযুক্তকে চাইলেই তো ওপারে পাঠানো যায় না। এরপর কেটে গিয়েছে 10 দিন। দিন যত যাচ্ছে ততই উৎকণ্ঠা বাড়ছে পরিবারের। আজ পরিবারের সঙ্গে দেখা করার পর সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় বলেন, দীপঙ্কর গোপকে ফিরে আনার জন্য সব রকম চেষ্টা করা হচ্ছে। ওই যুবক
আইনের হেফাজতে রয়েছে। বিষয়টি নিয়ে রাজ্য এবং কেন্দ্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। আশা করা যায় খুব শীঘ্রই তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে। আজ থেকে 10 থেকে 11 দিন হয়ে গেল ছেলে অপহৃত হয়েছে বাংলাদেশে। এই পরিস্থিতিতে আজকে জেলার সাংসদ আসলেন। উনি আপনার পরিবারের সাথে যোগাযোগ করে কী বললেন সাংসদ? উনি আশ্বাস এইটাই দিলেন যে সময় লাগবে, যা করবে ভারত সরকার করবে, তবে আপনার চিন্তা নাই, আপনার ছেলে যথারীতি ঘরের ছেলে ঘরে ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করতেছি, এইটুকুই বলব। এই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে সীমান্তে কি কোনো অসুবিধা হচ্ছে? সীমান্তে বলতে কি, মানে 3-4 দিন তো মানে গেট খুলে নেই, আচ্ছা, তারপরে গেট খুলছে। এখন গেলে ওইদিকে একসাথে দল বাঁধে যাইতে হচ্ছে কাজের জন্য, এটাই। বিএসএফ এর কি নজরদারি বাড়ছে এলাকায়? নজরদারি ভিতরে বাড়ে নেই, ভিতরে ওরা প্রবেশ করে না, আচ্ছা, যা ওরা বাইরে করতো সেটাই করতেছে। এই বিষয়গুলো কি সাংসদকে তুলে ধরছেন? এখানে বিএসএফ এর ব্যাপারটা সংসদ তুলে ধরে নেই। আচ্ছা আচ্ছা, না আপনি জানাইছেন বিষয়টা? আমি এটা খেয়াল ছিল না আর বলিও নি। কি চাইছেন, মানে এই সমাধান খুব শীঘ্রই সমাধান হোক সমস্যা? হ্যাঁ, এটা তো আমি তো চাচ্ছি খুব শীঘ্রই হোক। বাংলাদেশে ধরে নিয়ে যায় কিছু লোক, এবং সে এখন সম্ভবত ওখানকার কাস্টডিতে আছে। তো আমরা চাইছি যে সে তাড়াতাড়ি আসুক, এবং তার জন্যই এখানে তাদেরকে আশ্বস্ত করা যে আমরা সর্বতোভাবে চেষ্টা করছি। আমি নিজে এখানকার যে প্রশাসন, পশ্চিমবঙ্গ এবং দেশের যেখানে বলার দরকার সেখানেই আমি বলার চেষ্টা করছি। অনেক জায়গায় বলেছি, অলরেডি কথা হয়েছে। একটা দেখি আজকেও হয়তো একটা মিটিং হতে পারে আজকে সন্ধ্যাবেলার দিকে। আমি আধিকারিকদের বলেছি, প্রশাসনের যারা বড় বড় কার্যকর্তা যারা আছে জেলার, তাদেরকে বলেছি যে একটা মিটিং করুন আমার প্রেজেন্সে, আমি সমস্তটা ফিডব্যাক নেব এবং কীভাবে কোথায় আগাতে হয়, কীভাবে আপনারা করছেন সেটাও আমি জেনে নেব। তার জন্য আজকেও হয়তো একটা মিটিং হবে, দেখা যাক। আমাদের পুরো চেষ্টা চলছে, এবং জেলা প্রশাসন থেকে এসপির সাথে তো বারবার কথা হচ্ছে। এসপি আমাকে চিন্তা করতে না করে বলে, স্যার আমরা উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। তারপরে আমাদের যে এখানে বিএসএফ আইজি সাহেবের সাথে একটু আগে কথা বললাম, উনিও বললেন যে স্যার আমরা আপনি যেভাবে বলছেন আমরা সেভাবে পুরাই চেষ্টা করছি, এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে কিছুদিনের মধ্যে সে চলে আসবে। স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর, চাঞ্চল্য রাজগঞ্জে। নিজের স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বামীর। সাত সকালে স্বামী স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো রাজগঞ্জের আমবাড়ি ফালাকাটা ভোটপাড়া এলাকায়। মঙ্গলবার সকালে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটার ভোটপাড়া গ্রামে রাস্তার পাশে একটি বন্ধ দোকানের ছাদে রক্তাক্ত অবস্থায় স্বামী স্ত্রীকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় ভোরের আলো থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে দ্রুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা সোনালী বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন। তার স্বামী ভবতোষ বিশ্বাস আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটপাড়া গ্রামের বাসিন্দা মদন বিশ্বাসের মেয়ে সোনালী বিশ্বাসের প্রায় 6 মাস আগে বিয়ে হয় হলদিবাড়ির বাসিন্দা ভবতোষ বিশ্বাসের সঙ্গে। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল বলে পরিবারের দাবি। একাধিকবার অশান্তি মিটিয়ে সোনালীকে শ্বশুরবাড়িতে পাঠানো হলেও ফের বাপের বাড়িতে ফিরে আসতেন তিনি। প্রায় 1 মাস ধরে সোনালী বাপের বাড়িতেই ছিলেন। পরিবারের দাবি, সোমবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গায় খোঁজ করেও সোনালীর সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা একটি বন্ধ দোকানের ছাদে সোনালী ও তার স্বামীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র এবং বিষের বোতল উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন ভবতোষ। তবে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ভোরের আলো থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোনালীর মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগ ও ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। 7টার থেকে মানে ও বাড়িতে নেই, ওর বড় মেয়ে ফোন করছে, তারপর এখানে আসছে ডকুমেন্টস এর জন্য, বলছে যে ডকুমেন্টস আনছি নিয়ে যাও, ওর জন্য আসছে। এখানে এসে
আজকে কি দেখতে পেলেন পরে? আজকে তো দেখতে পেলাম একদম গলা একদম কাইটে দিছে। কি মনে করা হচ্ছে কে রাখলো? ওর বডি আগে থেকে হচ্ছে যে তোর তুই যাইস না, যে তোর বড় গেলেই তুই যদি যাইস তাহলে তোর বড় মারবে। কেন এরকম মানে এটা কেন করলো? আগে থেকে অত্যাচার করতো, আগে থেকে অত্যাচার করতো, অনেক মারতো, মাইরে। কোনো সন্দেহ করতো কি? হ্যাঁ সন্দেহ করতো। পারিবারিক সমস্যা ছিল? হ্যাঁ সন্দেহের জন্য এদিককার পঞ্চায়েত নিয়ে আমি মিটিংও রাখছি। এখানকার কি নাম আপনার? মিটিংও রাখছি, ওদেরকে দেখাইছি মারছে। আমি ওর দিদি। কেমন কেমন আঘাত কেমন আছে শরীরে? কি দিয়ে মেরেছে কিছু বুঝতে পারলেন? চাকু দিয়ে মার দিছে, কোথায়? গলায় মারছে। কে মারতে পারে? ওরা মারতে পারে ছেলেই মারতে পারে, জামাইটাই। কে মারবে? জামাই কিছু খেয়েছে? পরে বলে শুনলাম বিষ খাইছে, আমি তো দেখি নাই। আমি বলি আমার মেয়ে যখন মারছে আমি মারবো, পাম দিকে তোমাকে মারতে দিল না। আচ্ছা, জামাই এখন কোথায় আছে? এরা কোথায় নিয়ে গেল? পুলিশে তো ডেড বডিরাও নিয়ে গেল, একেও নিয়ে গেল। এখন কি চাইছেন আপনারা? আমরা আর কি যাবো, আমার মেয়েকে আর উঠে আসবে। আমি তো চাই আমার মেয়েকে যেরকম খুন করছে ওকেও খুন করে দিয়ে দাও। আচ্ছা, কদিন আগে বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছে তাই তো 6-7 মাস হইবে মনে হয়। ভালোবাসা করে বিয়ে হয়েছিল? হ্যাঁ। তারপর অশান্তি হতো আর কি? হ্যাঁ অশান্তি হতো। কোথায়? হলদিবাড়ি কোথায় বিয়ে হয়েছিল? হলদিবাড়ি গ্রামের নাম যে কি তাও তো আমি বলতে পারি। আচ্ছা, আপনার মেয়ের নাম কি বললেন? আমার মেয়ের নাম সোনালী বিশ্বাস। আর আপনার জামাইয়ের নাম? ভবত সৌরভ বিশ্বাস নাকি সরকার কতটা জানি না। যখন তো বাইরে গেছে তখন তার ডকুমেন্ট সব নিয়ে গেছে। আপনার মেয়ের বয়স কত? বয়স এখন 18 পূর্ণ হচ্ছে নাকি, আধার কার্ড দেখে দিতে। আপনার নাম? আমার নাম উর্মিলা বিশ্বাস। ওই পঞ্চায়েত দায়িত্ব নিয়ে চলে গেছে, আর আমরা মানি নাই। আমি বলছি হ্যাঁ আমার কিচ্ছু দরকার নাই, এখানে আমার কোনো দরকার নাই, দাবি কিছু নাই, এখানে ডিভোর্স করে লেখাপড়ি করে তোমরা চলে যাও। আপনার ওই পঞ্চায়েত মানে নাই। কদিন আগে আপনার মেয়ের বিয়ে হয়? আমার মেয়ের বিয়ে অগ্রহায়ণ মাসে। আচ্ছা, তারপরে কি ঝামেলা অশান্তি? তারপরে কি ঝামেলা আমরা জানি না, যাই না, আসি না। আমার মেয়েকে পুরা মারছে। থাকতো চোপড়া, ওই চোপড়ারও আছে, চোপড়া যেখানে বলে বাড়ি আছে ওখানেও আছে, ওখানকার লোক থাকিও আছে, ওখানকার ফোন করার আছে। আমরা গেছিলাম একদিন রবিবার দিন দেখতে মেয়েকে। আমাকে কিরে মেয়ে তো আমরা তো যাই না, আমার লোকে বলবে মেয়ে বিয়া দিছ, ওর বোঝায় লোকই নাই, কি হয়ে আসো না। হঠাৎ করে বাড়ির রবিবার দিন করে বউকে নিয়ে গেছি মেডিকেলটা ব্রিজটা পার হয়ে, রেললাইন পার হয়ে ওই কোনায় বাড়ি নদীর সামনে যায়। মেয়ে তো বলতে আছে ভালোই হয়েছে, আসি বেশ, তুই বোঝা যায় না, মেয়েকে বুঝতে পারি না। তখন বিকাল হয়ে গেল, তখন আমি বললাম তাহলে আমি বাড়ি চলে যাই, তাহলে ওর ঘর বাড়িগুলো ঠিক করে দেবো। মাটির তো 11,000 টাকা যা খাট কিনা টাকা বাইশটা ওখানে বিছাই দিয়ে আসলাম, কি শুবে মানে এমনি মাটি। কালকের মেয়েকে এসে কি অবস্থা দেখতে পাচ্ছেন এখানে? কালকে থেকে আমরা খুঁজছি, কালকে পাই নাই। তারপরে পাই নাই, তখন ওই যে পঞ্চায়েতকে ফোন করছি, পঞ্চায়েতকে ফোন করার পরে দাঁড়ান আমি তো জানি না, হ্যাঁ আমি বাড়ির খবর নিয়া আধা ঘন্টার মধ্যে আপনাকে ফোন করতে আসি। তারপরে থেকে আধা ঘন্টা থেকে 2 সারা রাত ঘুমাই নাই, ফোন করতে আসি। ওই পঞ্চায়েতও সুইচ অফ করে দিয়েছে মোবাইল। আপনার নাম? আমার নাম মদন বিশ্বাস। একটা ডাবগ্রাম 1 থেকে আমাকে একটা ছেলে ফোন করলো, আমাদের ডাবগ্রাম 1-এর জিএস, যে দাদা আপনাদের ওখানটায় আমার ভাইসটা একটা বিষ পান করতেছে, আপনি একটু দেখেন তো ব্যাপারটা। আমি বললাম কোথায়? যে রাস্তার সাইডে কোনো একটা বিল্ডিং এর মধ্যে, ফাঁকা বিল্ডিং এ। তা আমি বললাম তাহলে ঠিক আছে আমি দেখতেছি। বিল্ডিং এর মধ্যে তো এই বিল্ডিংটাই পড়ে। তা আমার বাড়িতে আরো 2 জন লোক ছিল, তো ওদেরকে নিয়ে আমি তার নাগাদ আসি, আইসা দেখি এখানটায় যে একটা ছেলে একটা মেয়ে পড়ে আছে। মেয়েটা মৃত অবস্থায় পড়ে আছে আর ছেলেটা আত্মহত্যা অবস্থায় ছিল। এইটাই দেখলাম। কি কারণ হতে পারে? কি শুনলেন এখানে? শুনলাম 6 মাস আগে ওদের বিবাহ হয়, ছেলে মেয়ে হওয়ার পরে পারিবারিক একটা অশান্তি ছিল। তারপর থেকে মেয়েটা এখানটায় ছিল আর ছেলে বাড়িতে ছিল। এর মধ্যে শুনলাম কালকে নাকি ছেলেটা আইসা মেয়েটাকে ফুসলায় এদিকে নিয়ে আসার পরে এই ঘটনাটা। আচ্ছা, কি দিয়ে মেরেছে কি বুঝলেন এখানে? এখানে তো দেখলাম নিচে একটা চাকু পড়ে আছে আর একটা বিষের কৌটা পড়ে আছে, বিষ মনে হয় খাইছে ছেলেটা। মেয়েটার কি গলায় আঘাতের চিহ্ন আছে? হ্যাঁ, মেয়েটার গলায় কাটা চিহ্ন। আচ্ছা, পুলিশ কি? আমবাড়ি ভোরের আলো থানার ওসি আসলো, ওসি সাহেব আইসা বোর্ডটাকে গড়ি করলো। আর পেশেন্ট যেটা আত্মার অবস্থায় আছে ছেলেটা,
ওটাকেও মেডিকেলে নিয়ে যাবে। কি নাম জানেন ওদের? ছেলেটার নাম মনে হয় জামাই তো ভবতোষ বিশ্বাস, আর মেয়েটার নাম হচ্ছে সোনালী বিশ্বাস। কোন জায়গায় ঘটনা এটা? এটা আমাদের হচ্ছে কোটপাড়া এলাকা। এই একটা ঘটনা যে এর আগেও মানে প্রথম একটা ঘটনা ঘটলো, তো বিষয়টা নিয়ে কি বলবেন যে এরকম একটা ব্যাপার? এরকম ঘটনা তো আগে শুনতাম, এখন আমরা দেখতেছি পাড়ার মধ্যে এই ঘটনাগুলো খুব, আমরা এটা নিয়ে একটা অস্থিরতার মধ্যে আছি যে কি হয়ে গেল, একটা পাশের বাড়ির মেয়ে বা পাড়ার মেয়ে, সবাই আমরা চিন্তিত। আপনার নাম? বোঝাগিরি রায়। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ির মনসা পূজা এবছর 517তম বর্ষে পদার্পণ করল। আজ থেকে শুরু হলো পূজা। আগামী 7 দিন চলবে পূজা ও মেলা। পূজাকে কেন্দ্র করে চলবে বিশ্বহরি গান। সকাল থেকেই শুরু হয়েছে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ির মনসা পূজা। বিভিন্ন নিয়মনিষ্ঠার সাথে রাজপরিবারের সদস্যরা উপস্থিত হয়ে সকাল থেকেই শুরু হয় এই পূজা। জলপাইগুড়ির বহু প্রাচীন রাজবাড়ির মনসা পূজা। জলপাইগুড়ি ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পূজাকে কেন্দ্র করে বহু মানুষ বিভিন্ন জেলা থেকে এই পূজা দেখতে আসে। বর্তমানে মন্দিরে মনসা দেবীর প্রতিমা বিরাজমান। রাজপরিবারের পুত্রবধূ লিন্ডা বসু, রাজপরিবারের প্রবীণ সদস্য প্রণত কুমার বসু এই পূজাতে উপস্থিত হয়েছিলেন। এই পূজা ও মেলার একটি মূল আকর্ষণ হল বিশ্বহরি গান, যা দেখতে অসংখ্য মানুষ ভিড় করে প্রতি রাতে এই রাজবাড়িতে। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির অতি প্রাচীন পুজো 517তম বর্ষ। আজ শ্রাবণ সংক্রান্তি, ইংরাজির 8ই আগস্ট। আজ হচ্ছে সকালবেলা রাজ পরিবারের প্রণত বসু পায়রা উড়িয়ে সবার মঙ্গল কামনার্থে পায়রা উড়িয়ে এবং পুরোহিত এবং মাকে বরণ করেই পুজো শুরু হলো। আমাদের এই পুজো 18, 19, 20 3 দিন মা মনসা দেবীর পুজো হবে। এই পুজোকে কেন্দ্র করে যে মেলা বসে সেটা হচ্ছে 18 থেকে 24 তারিখ অবধি। এবং আমাদের মনসা পুজোর বিশেষত্ব হচ্ছে বিশ্বরী বা মনসা মঙ্গল গান, সেই গানও চলবে। সেই গান হচ্ছে আমাদের জলপাইগুড়ির স্থানীয় পাহাড়পুরের শিল্পীরা এবং ময়নাগুড়ি, রাজারহাট, হলদিবাড়ির থেকে লোকেরা এসে পালা করে গান করে। আর সে আজ পুজো মনসা দেবী এখানে অষ্টমূর্তি হিসাবেই পুজো হয়। মা মনসা দেবীর এখানে অষ্টমূর্তি আছে, সাথে আছে অষ্টনাগ এবং স্বামী জগৎকারমণি, বেহুলা, লক্ষ্মীদার, গদাগদনী এবং মা মনসা দেবীর বড় বোন নেতি, সবার আলাদা আলাদা করে পুজো হয়। সবাই ভক্তগণ এখানে বহু দূর দূরান্ত থেকে পুজো দিতে আসে। দুধকলা দিয়ে মায়ের পুজো হয়, দুধকলা, ফলমূল এবং রাজবাড়ির থেকেও দুধকলা, ফলমূলের পাশাপাশি এখানে আজকে মায়ের আমিষ ভোগ নিবেদন। কয়দিন মেলা চলবে? মেলা চলবে 24 তারিখ অবধি, 7 দিন। আর আমাদের যে যে আগে যে নিয়ম ছিল এখনও সেই প্রথা অনুসারেই পুজো হয়ে আসছে। এখানে বলির প্রথা, আমিষ ভোগ যা আগেও হতো এখনও সেই সবই হয়ে পুজো চলছে। এটা হচ্ছে রাজবাড়ি, জলপাইগুড়ি রাজবাড়ির পুজো, ঠিক আছে। এটা আমরা অতি গৌরব। এখানে আমরা প্রত্যেক বছরে আসি, মোটামুটি আমি 5-6 বছর থেকে আসি। হ্যাঁ, আর এখানে আমাদের যে মনসা দেবীর যে মাহাত্ম্য বর্ণনা, যে গান 3 দিন ধরে হয়, এই গানে মানে মনসা দেবী কী করে স্বর্গ থেকে মর্তে পুজো পেলেন, এইসব বর্ণনা আমরা সবাই জানি, যেটা মনসা মঙ্গল কাব্যে রচনা করা আছে। হ্যাঁ, এখানে আমরা সবাই আসি, আমরা সকালবেলা পুজো দিতে আসি, অঞ্জলি দিই। মোটামুটি অঞ্জলির পরে তারপরে আমরা মেলা ঘুরি, তারপরে গান শুনি। গান শোনার জন্য মানে খুব সুন্দর একটা পরিবেশ এখানে। হ্যাঁ, একদম একদম মানে কি বলবো, আমরা আমাদের মানে পুরনো দিনের কথা বা আমাদের যে সাংস্কৃতিক যে চর্চা, এটা যেন খুব সুন্দরভাবে এখানে ফুটে ওঠে। আর মেলা প্রাঙ্গণ তো ভীষণই ভালো, ভীষণই উপভোগ করি। তারপরে নানা ধরনের মানে পুজোর সামগ্রী আমরা সংগ্রহ করি এখান থেকে। তারপরে বিভিন্ন হ্যান্ডমেড যে জিনিসগুলো, সেগুলো তো ভীষণই ভালো। তারপরে বাচ্চাদের নানা রকম খেলনা, তারপরে আমাদের পাথরের বাটি, যা কিছু পুজো যা কিছু জিনিস আমরা এই মেলা থেকে কিনি। এমনকি এই মেলা প্রাঙ্গণে আমি দেখেছি এবং আমি সংগ্রহ করেছি খুব সুন্দর কাঁসার জিনিসপত্র। মানে খুব দামি একটা মেলা এই জলপাইগুড়ি ঐতিহ্য। এবং আমাদের মানে কী বলবো, উত্তরবঙ্গের বলতে পারেন, সামগ্রিকভাবে উত্তরবঙ্গের ঐতিহ্য এই মেলা এবং মনসা দেবীর পুজো। কি নাম আপনার? আমার নাম দীপালি রায়। চিতাবাঘ ও তার শাবক ক্যামেরাবন্দি হলো পর্যটকদের মোবাইলে। হঠাৎ চিতাবাঘ ও তার শাবক ক্যামেরাবন্দি হলো পর্যটকদের মোবাইলে। মংপুং সংলগ্ন এলাকায় রাস্তার উপরে দেখা মিলল চিতাবাঘ ও তার শাবকের। দেখা যাওয়া প্রাণীদের মধ্যে একটি শাবক ব্ল্যাক প্যান্থার কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন
বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 49,999 থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র 8 থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন, ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। EMI ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি, নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল। ব্যস্ত জীবনে পাল্লা দিতে শারীরিক অবহেলায় অসময় বাড়ছে হৃদরোগের ঝুঁকি, কিন্তু সঠিক চিকিৎসার জন্য এখন আর পকেটে বাড়তি চাপ বাড়িয়ে দূরে ছুটতে হবে না। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর, এবার আপনার নিজের শহরেই নিয়মিত পরিষেবা দেবেন দেশের অন্যতম সেরা হৃদরোগ গবেষণা কেন্দ্র গুজরাটের UN মেহতা ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ জলপাইগুড়িরই ভূমিপুত্র শিলিগুড়ির নিউ টিয়া গেটওয়েলের বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর অভ্রজ্যোতি বিশ্বাস। তিনি থাকছেন প্রত্যেক মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার জলপাইগুড়ির মেরিনা নার্সিং হোমে। নিজের এবং প্রিয়জনের হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখতে তাই দেরি করবেন না। পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন। গত কয়েকদিনের তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি। ক্ষণিকের বৃষ্টি কিছুটা যেন শরীরকে স্বস্তি দেয়। মঙ্গলবার বিকেলে হঠাৎই হালকা বৃষ্টি শুরু হয় জলপাইগুড়ি জেলা জুড়ে। আর এই বৃষ্টির ফলে সামান্য শীতল অনুভূতি হলেও কিছুক্ষণের মধ্যেই ফের গরমের রূপ নেয়। বেশ কয়েকদিন থেকে লাগাতার গরমের ফলে মানুষের জীবন নাভিশ্বাস হয়ে উঠেছিল। তারই মধ্যে আজ ক্ষণিকের সামান্য বৃষ্টি শরীরকে স্বস্তি দিলেও তা ছিল খুব কম সময়ের জন্য। 41 আসন বিশিষ্ট সদর পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির শান্তরঞ্জন চক্রবর্তী। তৃণমূলের দখলে থাকা এই পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায় সরকার পরিবর্তন হতেই সভাপতি পদ থেকে পদত্যাগ করেন। দীর্ঘদিন থেকে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছিল না, ফলে বিজেপি 8 জন ও তৃণমূলের 4 জন সদস্যের সমর্থন নিয়ে আজ বিজেপি সভাপতি নির্বাচিত করেন। শান্তরঞ্জন চক্রবর্তী তৃণমূল আমলে বিরোধী দলনেতা ছিলেন। আজ সভাপতি নির্বাচনের পর তিনি জানান স্বচ্ছভাবে কাজ করবেন ও সাধারণ মানুষের হয়ে কাজ করবেন। সদর বিডিও বিপ্লব কুমার বিশ্বাসের উপস্থিতিতে এই 12 জন সদস্যের সমর্থন নিয়ে সভাপতি নির্বাচন হয়। চেয়ারে বসেই নতুন সভাপতি শান্তরঞ্জন চক্রবর্তী শ্রীকৃষ্ণের মন্ত্র উচ্চারণ করে চেয়ারে বসেন। সূত্রের খবর, এই পঞ্চায়েত সমিতি বিগত দিনে একাধিক দুর্নীতি করেছে। সেই সব দুর্নীতি তদন্ত করবে এই নতুন বোর্ড। তৃণমূলের আসন ছিল 32টি, CPM একটি, বিজেপির 9টি আসন ছিল। বিজেপির এক সদস্য আগেই রিজাইন দিয়েছিল, ফলে বর্তমানে 41টি আসন রয়েছে সদর পঞ্চায়েত সমিতিতে। দেখুন, যখন আমি বিরোধী দলনেতা ছিলাম তখনও সমষ্টিগতভাবে সবার জন্য উন্নয়নের জন্য আমি অক্লান্ত পরিশ্রম করেছি। আর এখনও আমি সবাইকে বলি, সব জনগণকে আমি এই বার্তাই দিতে চাই, আমার দ্বারা যাতে সবাই উপকৃত হয়। আমি আমার যতটুকু সাধ্য আছে সাধ্য অনুসারে আমি সবাইকে যাতে খুশি রাখতে পারি, আমি সেইভাবেই সবাইকে নিয়ে আমার পঞ্চায়েত সমিতির যারা আছে সাথে আমার দলের তাদেরকে নিয়ে এবং আমাদের যারা জেলা কমিটি বা আমাদের মণ্ডল কমিটি বা আরও যারা আমাদের দলীয় নেতৃত্ব আছে, আমরা সবাইকে নিয়ে একসাথে পথটা চলব
এটাই আমি মানে আশা রাখি এবং আগত দিনে আরও সুন্দর আর সুন্দর হোক এটা আমরা ভাবি। এবং এই যে আমাদের জলপাইগুড়ি বিডিও যে আমাদের পঞ্চায়েত সমিতি যে সভাপতি, আগের যে অবস্থাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, চারদিকে তাকালে জঞ্জাল একেবারে ভর্তি, আমরা মশা তাড়ানোর কথা বলি কিন্তু মশা এখানে বাসা বেঁধেই আছে। কাজেই আমরা চাচ্ছি যে আমি প্রথমেই শুরু করব যাতে করে আমাদের এই মানে পঞ্চায়েত সমিতিতে মানে একদম একটা ঝকঝকা ঝাঁঝা একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারি, দূষণমুক্ত পরিবেশ তৈরি করতে। বিগত দিনে যারা ছিল তারা কি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল? না, সেইগুলো দাদা এইখানে আমার বলার বিষয় নয়। যারা দুর্নীতি করে গেছে তাদের ইতিহাসের ফল তারা তাদের পৃষ্ঠায় লিখে রেখেছে। দেখুন, আজকে জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতিতে সভাপতি মনোনীত হলো এবং নির্বাচিত হলো। আপনারা জানেন যে এই পঞ্চায়েত সমিতির সভাপতি পদত্যাগ করবার পর যে অচল অবস্থা সদর পঞ্চায়েত সমিতিতে সৃষ্টি হয়েছিল, সেই অচল অবস্থা কাটাতে আজকে জেলা প্রশাসন সভাপতি নির্বাচনের মিটিংয়ের দিন ধার্য করেছিল। আমরা আমাদের যে 8 জন সদস্য তাদের নিয়ে উপস্থিত হয়েছিলাম এবং আমরা আমাদের প্রার্থী হিসেবে, সভাপতির প্রার্থী হিসেবে শান্ত রঞ্জন চক্রবর্তীকে আমরা সেখানে দাঁড়া করাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলে এটাই সত্য যে যারা আমাদের বিরোধী তারা 4 জনের বাইরে কেউই এই সভাকক্ষে উপস্থিত হয়নি। সভাপতি আনঅ্যানিমাসলি শান্তরঞ্জন চক্রবর্তী সভাপতি নির্বাচিত হয়েছে এবং আজকের থেকে ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসেবে শান্তরঞ্জন চক্রবর্তী তার কাজ শুরু করবে, মানুষের জনকল্যাণমূলক কাজ শুরু করবে এই পঞ্চায়েত সমিতি। বকেয়া বিলের দাবিতে বিদ্যুৎ ঠিকাদারদের বিক্ষোভ জলপাইগুড়িতে। বকেয়া বিল না পেলে পুরো কাজ বন্ধ করার সিদ্ধান্ত জানিয়ে দিল সংগঠন। পুজোর আগে বকেয়া বিল না পেলে কাজ বন্ধের হুমকি দিল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ ঠিকাদার সংগঠন। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি জলপাইগুড়িতেও রিজিওনাল ম্যানেজারকে স্মারকলিপি দিয়ে জানিয়ে দিল ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি শাখার সদস্যরা। এদিন রাজবাড়িতে অবস্থিত বিদ্যুৎ দপ্তরে এই বিক্ষোভ প্রদর্শনে অসংখ্য ঠিকাদাররা উপস্থিত হয়েছিলেন। পুজোর আগে যদি আমাদের এই বকেয়া বিল পরিশোধ করা না হয় তাহলে আমি বৃহত্তর আন্দোলনে যাব। আন্দোলনে যেতে বাধ্য হবো। হয়তো এরকম পরিস্থিতি হতে পারে যে আমরা যদি আমাদের ওয়ার্কারদের, কর্মচারীদের মাইনা দিতে না পারি, বোনাস দিতে না পারি, তাহলে হয়তো তারা সেই পরিষেবা দিবে না বা কর্মবিরতি করতে পারে, সেই আশঙ্কা আমাদের আছে। যার জন্য আমরা আধিকারিককে ডিপুটেশন দিচ্ছি যাতে আমাদের বকেয়া প্রদান করা হয় এবং আমরা আমাদের ওয়ার্কারদের সম্পূর্ণ পেমেন্ট দিতে পারি। কাকে ডেপুটেশন দিলেন, কি আশ্বাস দিলেন? আমরা রিজনাল ম্যানেজারদের ডিপুটেশন দিলাম। উনি বললো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো, আশা করি এই সমস্যা দুর্গাপূজার আগে মেটাতে পারবো। আপনার নাম আর পরিচয়? আমার নাম রিন্টু দত্ত, আমি WBSECA জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইউনিটের সেক্রেটারি। শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে ভারতীয় মজদুর সংঘ। তারই অঙ্গ হিসেবে সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে ডেপুটেশন কর্মসূচি। এদিন PWD মোড় থেকে একটি মিছিল শুরু হয়ে জেলা শাসকের দপ্তরে পৌঁছায়। শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন বৃদ্ধি, ESI এর ঊর্ধ্বসীমা বাড়ানো, ন্যূনতম EPS পেনশন বৃদ্ধি, EPF এর সর্বোচ্চ বেতনের ঊর্ধ্বসীমা বাড়ানো, বোনাসের পরিমাণ বৃদ্ধি সহ একাধিক দাবি জানানো হয়েছে। পাশাপাশি স্কিম ওয়ার্কারদের সম্মানজনক ভাতা, চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সমান কাজের জন্য সমান বেতন, শ্রম আইন কার্যকর করা এবং গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা বাড়ানোর দাবিও জানানো হয় ভারতীয় মজদুর সংঘের তরফে। এদিনের কর্মসূচিতে সংগঠনের জেলার নেতৃত্বরা সহ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষী পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণ বোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে, আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 13 বছর ধরে জলপাইগুড়ি মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরের ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। আগস্ট মাসে 19 ও 20 তারিখ অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার হোটেল ডিলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত।
আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9163667741। নমস্কার, আমি দেবাচার্য। আপনাদের ভালোবাসায় দেখতে দেখতে বহু বছর হয়ে গেল আমি জলপাইগুড়িতে আসি। আমি শ্রী দেবাচার্য একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসায় এবং বহুদিন যাবৎ ধরে আমি জলপাইগুড়িতে বসছি, শুধু তা নয়, নর্থ বেঙ্গল, কলকাতা ছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও বেশ কয়েকটা জায়গায় আমি বসি। আমি প্রথমত বলবো, আজকে সবাইকে আমার জানাই অন্তরের ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করুন। আমি মনে করি আমি জ্যোতিষ চর্চায় রয়েছি বহু বছর এবং আমরা বংশ পরম্পরা অ্যাস্ট্রোলজার এবং সাহিত্য চর্চা এবং জ্যোতিষ চর্চা এটা আমার পরিবারের অঙ্গ। সেই পরিবারের সন্তান দেবাচার্য। আপনাদের এখানে আমি ডিলাপিতমে বসি। যদি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা জানতে চান বা জানার আগ্রহ থাকে, পিওর জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আমি ওই তন্ত্র বশীকরণ নই, বিদ নই, পিওর অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্টের উপরে কাজ করি। যদি মনে হয় আপনার সন্তানকে সঠিক পথ থেকে দেখাবেন, যদি মনে হয় আপনার জীবনটাকে নতুনভাবে গড়ে তুলবেন, বা আপনার কোনো কারণে গ্রহযোজনতার বিভিন্ন রকম সমস্যায় আপনি পড়ে আছেন, তাহলে আপনি যদি মনে করেন একবার আমার কাছে আসতে পারেন। নিঃসন্দেহে আমি আপনাদের ঘরের ছেলেরই মতন, এবং আমি দেবাচার্য বলছি, অবশ্যই আপনাদের ভালো হবে। এবার দাবি পূরণের শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন, আন্দোলনের হুঁশিয়ারি ভারতীয় মজদুর সংঘের। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজ শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল ভারতীয় মজদুর সংঘ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে একাধিক বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করা হলেও তাদের দাবিগুলির বিষয়ে প্রত্যাশিত গুরুত্ব দেওয়া হয়নি। ভারতীয় মজদুর সংঘের দার্জিলিং জেলা সম্পাদক মিহির বরণ হালদার জানান, তারা সরকারের সঙ্গে কো রেসপন্সিভ অপারেশনে বিশ্বাসী। এর আগে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একাধিকবার আলোচনা করা হলেও সমস্যার সমাধান হয়নি। সেই কারণে এবার বিভিন্ন জেলার জেলাশাসকের মাধ্যমে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। এদিন শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দিয়ে সংগঠনের পক্ষ থেকে তাদের দাবিগুলি প্রশাসনের কাছে তুলে ধরা হয়। ডেপুটেশনের মাধ্যমে সমস্যাগুলি সরকারের নজরে আনার পাশাপাশি দ্রুত সমাধানের আবেদন জানানো হয়েছে। মিহির বরণ হালদার বলেন, ডেপুটেশনের মাধ্যমে যদি সমস্যার সমাধান হয় তাহলে ভালো, তবে তাতেও কাজ না হলে আগামী দিনে রাজ্য স্তরের আন্দোলনে নামবে সংগঠন। এরপরও দাবি পূরণ না হলে আন্দোলনকে দিল্লির যন্তর মন্তর পর্যন্ত নিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জীবনের নানা সমস্যা নিয়ে চিন্তিত? মুশকিল আসান করতে জলপাইগুড়িবাসীর জন্য বিশেষ সুযোগ। কদমতলায় হোটেল ডিলাপ্রিতমে আসছেন খ্যাতনামা স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষবিদ দেববাণী আচার্য শ্রী দেবাশিস মুখার্জি, বাস্তু বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ এবং জ্যোতিষশাস্ত্রে অভিজ্ঞ। আপনার জীবনের নানান সমস্যার সমাধান পাবেন সরাসরি পরামর্শে। শিক্ষা, ভাগ্য, বিবাহ, কর্মজীবন বা পারিবারিক সমস্যার সমাধান মিলবে এখানেই। তাই দেরি না করে আজই বুকিং করুন স্ক্রিনে দেওয়া পিসি চন্দ্র জুয়েলার্স এখন জলপাইগুড়ির কদমতলা মোড়ের নিকটে। এই শুভ উদ্বোধন উপলক্ষে থাকছে একগুচ্ছ আকর্ষণীয় অফার। সোনার গয়নার মেকিং চার্জের উপর 20% অফ, ডায়মন্ড এন্ড গ্রহরত্নের মূল্যের উপর 8% অফ, রিহি সিলভার জুয়েলারি মেকিং চার্জের উপর 25% অফ, 0% রিডাকশনে এক্সচেঞ্জ করুন যে কোনো জুয়েলারের পুরনো সোনার গয়না। সঙ্গে প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার থাকছে রোজ গোল্ড কয়েন জেতার সুযোগ। এই উদ্বোধনী অফার 2 থেকে 16 আগস্ট পর্যন্ত বৈধ, শর্তাবলী প্রযোজ্য। পিসি চন্দ্র জুয়েলার্সের নতুন শোরুমে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। পিসি চন্দ্র জুয়েলার্স, যা কিছু শুভ। পুজো মরশুমে মণ্ডপ সাজিয়ে তুলতে চান অসাধারণ রূপময় প্রতিমায়? চলে আসুন ভাই বোন শিল্পালয়ে। রয়েছে প্রখ্যাত শিল্পী বাপি পালের নিপুণ হাতের ছোঁয়ায় মাটি, সিমেন্ট এবং আধুনিক আর্টিফিশিয়াল ডিজাইনের দুর্গা, কালী, বিশ্বকর্মা সহ সমস্ত দেবদেবীর প্রতিমা। ক্লাব ও পুজো কমিটির বাজেট অনুযায়ী সেরা কাজের বিশ্বস্ত ঠিকানা জলপাইগুড়ি নেতাজি পাড়া, পরেশ মিত্র কলোনি, বাস স্ট্যান্ডের মাঠের বিপরীত গলিতে। বিস্তারিত জানতে আগাম বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন 9351648365 অথবা 8927825964 নম্বর। শিলিগুড়িতে 4 নম্বর বড় অফিসের সামনে সিপিআইএম এর অবস্থান বিক্ষোভ।
শিলিগুড়ি পুর নিগমের 4 নম্বর বোরো কমিটির অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল ভারতীয় কমিউনিস্ট পার্টির 4 নম্বর এরিয়া কমিটি। বিক্ষোভ শেষে বোরো অফিসের হাতে একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে পুর প্রশাসনের বিভিন্ন কাজের ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ এবং অনিয়মের অভিযোগ তুলে সরব হন বিক্ষোভকারীরা। সিপিআইএম নেতা জয় চক্রবর্তী অভিযোগ করেন, পুর প্রশাসনের প্রশাসনিক ও পরিবেশ সংক্রান্ত বিভিন্ন কাজে অবৈধ উপায়ে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। পাশাপাশি দ্রুত পুর নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত পুর বোর্ড গঠন করার দাবিও জানান তিনি। তার বক্তব্য, পুর প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখতে এবং নাগরিক পরিষেবা সঠিকভাবে পরিচালনা করতে দ্রুত গণতান্ত্রিকভাবে নির্বাচিত পুর বোর্ড প্রয়োজন। এদিনের কর্মসূচিতে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন দাবিতে স্লোগান দেন। আজকে সিপিআইএম 4 নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে আমাদের এখানে অবস্থান বিক্ষোভ চলছে এবং শিলিগুড়ি জুড়েই আমাদের এই আন্দোলন সাধারণ মানুষের জন্য। আমাদের দলমত নির্বিশেষে সকলের কাছে আহ্বান যে আপনি কোন রাজনীতি আপনি সমর্থন করেন বড় কথা না, শিলিগুড়ির জন্য আসুন, এই আন্দোলনে আপনিও অংশগ্রহণ করুন। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.0 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.0 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 0.1 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হলো জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ির 517তম মনসা পূজা। এই পূজাকে কেন্দ্র করে আগামী 7 দিন ধরে চলবে মেলা। 41 আসন বিশিষ্ট সদর পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির শান্তরঞ্জন চক্রবর্তী। বিজেপির 8 জন ও তৃণমূলের 4 জন সদস্যের সমর্থন নিয়ে নির্বাচিত হন তিনি। উত্তরে মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।